নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভারতবর্ষের এই যে নতুন অর্থবর্ষ এপ্রিল থেকে শুরু হবে তার জন্য বাজেট ঘোষণা হয়ে গেল। আর এই বাজেটে এক্স্যাক্টলি কি কি চেঞ্জ হয়েছে, কি কি ঘোষণা হয়েছে, কোথায়, তার ফলে কি পরিবর্তন হবে, সেই পুরো জিনিসটা এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝে নেব। কাজেই এই ভিডিওটা আপনারা পুরোটা ধৈর্য ধরে দেখে নিতে পারেন এবং প্রত্যেক বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নিতে পারেন। এক্স্যাক্ট বাংলা ভাষায় কি কি চেঞ্জ হয়েছে, অ্যানাউন্স হয়েছে, ইন ডিটেল বুঝে নেওয়ার জন্য। এবার বুঝবেন কেন আপনি? প্রথম কথা, যারা আমার স্টুডেন্ট WBCS বা ইউপিএসসি বা অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য রেডি হচ্ছে, ওদের তো না বুঝে উপায় নেই। পরীক্ষাতেও আসবে, ইন্টারভিউতেও জিজ্ঞেস করবে, ওরা তো এমনিই বুঝতে বাধ্য। সেকেন্ড, আপনার যদি স্টক মার্কেটে টাকা পয়সা লাগানো থাকে, লাগানোর ইচ্ছে থাকে, তাহলে আপনাকে বাজেট বুঝতেই হবে। কারণ এমন বাজেট পেশ হয়েছে আজকে, আমাদের সেন্সেক্স নিফটি থেকে শুরু করে পুরো ইন্ডিয়ার স্টক মার্কেট ক্র্যাশ করে গেছে সঙ্গে সঙ্গে। আর থার্ড, আপনার যদি স্টক মার্কেটেও কোনো লেনাদেনা নেই, আপনি স্টুডেন্টও নন, তাহলেও আপনার বোঝা দরকার। কারণ আমরা যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা জিনিস কেনার সময় ট্যাক্স দিচ্ছি। একটু আগে আপনি আপনার বাইকে যে তেল ভরে এলেন, পেট্রোল, ওর মধ্যেও ট্যাক্স আছে, ট্যাক্স নিয়েই দামটা হয়েছে। একটু পরে আপনি আপনার পরিবারের সঙ্গে কোনো জায়গায় রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানেও একটা ট্যাক্স ইনক্লুড থাকবে। তো এই প্রত্যেকটা ঘটনায় আপনি দেশকে যে ট্যাক্স দিচ্ছেন, সেই ট্যাক্সের টাকাগুলো একসঙ্গে করে এই ভদ্রমহিলা নির্মলা সীতারামনজি, তিনি কোন ফিল্ডে নেক্সট 1 বছর আপনার টাকাটা ইউজ করতে চাইছে, ইউটিলাইজ করতে চাইছে, গভর্নমেন্টের প্ল্যান কি, আপনার টাকাটা কোথায় কোথায় খরচ করবে, সেটা আপনার জানাটা সব থেকে জরুরি। তো চলুন শুরু করা যাক স্টেপ বাই স্টেপ। তো আমি এই বাজেট লিস্টটা, মানে আপনাদের যে স্টেপ বাই স্টেপ দেখাবো, এর জন্য আমি দি হিন্দু পেপারেরই সাহায্য নিচ্ছি। আমি নিজে 11টার সময় থেকে বাজেটের আলোচনাটা লাইভ শুনতে পারিনি, কারণ 11টার সময় আজকে আমার স্টক মার্কেটের কোর্সে নিজেরই লাইভ ক্লাস ছিল। প্রত্যেক রবিবার সকাল 11টার সময় আমি লাইভ ক্লাস নেব অ্যাপে, স্টক মার্কেট কোর্সের মধ্যে। তো ক্লাস নিয়ে তারপর আমি পুরোটা রেকর্ডেড শুনেছি ডিটেল, এবং তারপর দেখলাম দি হিন্দু নিউজ পেপারটা একদম টাইম ফ্রেম মেনটেন করে 11টা 2, 11টা 7, 11টা 12 কখন কি অ্যানাউন্স হয়েছে সুন্দরভাবে লিস্ট করে দিয়েছে। তো সেটাকে পরপর আমি নিয়ে চলে এসেছি, সেটাকে ধরেই আমরা ব্যাখ্যা করব, আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম বলে দিই যে এইটা নির্মলা সীতারামনজির 9th বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে। উনি 9th বাজেট পেশ করার মাধ্যমে অলরেডি অরুণ জেটলি থেকে শুরু করে মনমোহন সিং, প্রণব মুখার্জি, এনাদেরকে তো ছাড়িয়ে গেছেনই, এবং জাস্ট একজন ওনার সামনে আছে, পি চিদাম্বরম। এখন ওনার সামনে একজন আছে, সেটা হচ্ছে মোরারজি দেশাই, যিনি টোটাল 10 বার বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী হিসেবে। নির্মলা সীতারামন 9 বার হয়ে গেল, পরের বার যদি উনি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী হিসেবে, উনিও 10-এ চলে আসবেন। গেল। এইবার কি কি অ্যানাউন্সমেন্ট হলো দেখুন। প্রথমে উনি অ্যানাউন্সমেন্ট করার আগে যেটা বললেন যে লাস্ট 12 বছর ধরে এনডিএ সরকার চলছে, এই এনডিএ সরকার বা বিজেপি লেড এনডিএ সরকার, এরা আত্মনির্ভরতাকে ধ্রুবতারার মতো একদম প্রায়োরিটিতে দিয়ে এগিয়েছে, এবং তার জন্যই ভারত আত্মনির্ভর হয়েছে বলেই ভারতবর্ষের সারা পৃথিবীর মধ্যে হাইয়েস্ট গ্রোথ রেট থেকেছে লাস্ট 10-12 বছরে, সেটা হচ্ছে প্রায় 7%। এবং ভারতবর্ষের মোটো বা লক্ষ্য কি হওয়া উচিত? লক্ষ্য হওয়া উচিত বলে উনি মনে করলেন যে গ্লোবাল মার্কেটে আমরা যাতে আরো বেশি করে রপ্তানি করতে পারি, এবং লং টার্ম স্টেবল ইনভেস্টমেন্ট যাতে বিদেশ থেকে বিনিয়োগ আমরা টেনে আনতে পারি নিজেদের দেশে, এটা উনি লক্ষ্য বলে মনে করেছেন। এইবার এই লক্ষ্য অ্যাচিভ করতে গিয়ে উনি বললেন যে এই বাজেটটা যুব শক্তি ড্রিভেন বাজেট। ঠিক আছে, ভালো কথা। তো যুব শক্তি ড্রিভেন বাজেট এইটা করতে গেলে উনি বলছেন যে আমাদের সরকার 3টে কর্তব্য নিজের দায়িত্ব বলে মনে করছে। কি কি কর্তব্য?
নাম্বার ওয়ান ওনার কথা অনুযায়ী যে আমাদের যে ইকোনমিক গ্রোথ আছে দেশের সেটাকে আরো বাড়াতে হবে, অ্যাক্সেলারেট করতে হবে। দুই, দেশের ইকোনমিক গ্রোথ যেমন যেমন বাড়লো, দেশ মনে করা হচ্ছে নেক্সট 1-2 বছরের মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে পৃথিবীর। এবার আমাদের 150 কোটি মানুষের যে অ্যাসপিরেশন আছে সেই অ্যাসপিরেশনগুলোকেও ফুলফিল করতে হবে। যে ভাই আমি একটা 4 হুইলার কিনবো, আমি একটা বাড়ি বানাবো, ঠিক আছে, আমি একটা জায়গা কিনে বাগান করব, আমরা একবার বিদেশে ঘুরতে যাব, প্রত্যেকটা ফ্যামিলির যে অ্যাসপিরেশন আছে সেটা যাতে ফুলফিল হয়। থার্ড, এবং এনসিওর করতে হবে যে যাতে করে প্রত্যেক পরিবার, প্রত্যেক সেক্টর এবং দেশের প্রত্যেক রিজিয়ন এই অ্যাসপিরেশন ফুলফিলমেন্টে পার্টিসিপেট করতে পারে। এমন যেন না হয় যে আমাদের দেশের 20টা রাজ্যের লোকের তো অ্যাসপিরেশন ফুলফিল হয়ে যাচ্ছে, কিন্তু কয়েকটা রাজ্য রয়ে যাচ্ছে, তারা গরিবই রয়ে গেল। এমন যেন না হয় যে কিছু পরিবার রয়ে গেল, তাদের জীবনে কিছুই এলো না। তো যাতে একটা ওভারঅল সবারই ভালো হয়। তো এই তিনটে উনি মনে করেছেন কর্তব্য। এইবার এই কর্তব্য করতে গেলে, এই কর্তব্য পালন করতে গেলে উনি মনে করেছেন যে দেশে সরকারের কাজ একটা সাপোর্টিভ ইকোসিস্টেম তৈরি করে দেওয়া। ইকোসিস্টেম যেই হয়ে যাবে, অটোমেটিক দেশের আর্থিক উন্নতি হতে থাকবে। ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম মানে উনি মনে করছেন দেশে যে নতুন নতুন টেকনোলজি আনতে হবে, এআই আনতে হবে, যে ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টরে রিফর্ম করতে হবে, সেইগুলো করে দেওয়া সরকারের কাজ, যাতে করে বাকিটা অটোমেটিক হতে পারে। আর এআই অলরেডি স্কিল বাংলার তরফ থেকে 2000 পরিবারকে অনলাইনে এআই ট্রেনিং দেওয়া হয়ে গেছে। তো ভারতবর্ষের এআই মিশনে আমরা অনেকটা এগিয়ে আছি আমরা বলতে পারি। আচ্ছা, এবার উনি বললেন যে আমাদের দেশে একটা রিফর্ম এক্সপ্রেস চলছে এবং সেই রিফর্ম এক্সপ্রেস চলবে। সংস্কার, অনেক হার্ড ডিসিশন, যাতে করে নাকি দেশের ভালো হবে। তো এই বাজেটে আপনারা এটাই দেখতে পাবেন, আমিও এটাই দেখলাম, যে অ্যাজ সাচ বড় কোনো অ্যানাউন্সমেন্ট নেই। কোনো আমাদের যে ইনকাম ট্যাক্স স্ল্যাব থাকে, ইনকাম ট্যাক্স স্ল্যাব পাল্টায়নি, একই আছে। এখানে যেটা হয়েছে আমার মনে হলো এটা কন্টিনিউটি এবং কনসলিডেশনের বাজেট। যে পথে চলছে সরকার, যেহেতু একই সরকার আছে, সেটাই কন্টিনিউ করা, এবং যে কাজগুলো সরকার করতে শুরু করেছে ওগুলোকে আরো কনসলিডেট করা। যে রিফর্ম এক্সপ্রেস চলছে ওটাকেই চালানো। এটাই এই গোটা বাজেটটার মধ্যে মোটামুটি দেখা গেছে। কোনো বিশাল বিগ অ্যানাউন্সমেন্ট আমি অন্তত খুঁজে পাইনি। এবার উনি যেটা করেছেন সেটা হচ্ছে, প্রথমে 6টা এরিয়াকে বেছে নিয়েছেন, যেই 6টা এরিয়ার ওপর জোর দিয়ে উনি দেশের উন্নতি করতে চান। কি কি জোর দিয়েছেন? প্রথম উনি যেটা করেছেন সেটা হচ্ছে বায়োফার্মা শক্তি মিশন। মানে আমাদের দেশে 10,000 কোটি নেক্সট 5 বছরে বায়োফার্মাতে খরচ করা হবে, যাতে করে আমাদের দেশের মধ্যেই আমাদের দেশের কোম্পানিগুলো ওয়ার্ল্ড ক্লাস মেডিসিন কম দামে তৈরি করতে পারে। এবার এই যে 10,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে, এটা কি করা হবে? ওষুধের দোকানগুলোয় দেওয়া হবে? না, যেই সমস্ত নতুন নতুন কোম্পানিগুলো আসছে তাদেরকে কম দামে জমি দেওয়া হবে। যেই সমস্ত ইউনিভার্সিটির থেকে স্কলাররা আসছে, রিসার্চ করছে, কোনো বায়োকেমিস্ট্রির কোনো প্রফেসর তার স্টুডেন্টদের নিয়ে রিসার্চ করছে, তাদের 10 কোটি টাকা দরকার, তারা হয়তো একটা ক্যান্সারের ভালো ওষুধ বানিয়ে ফেলতে পারে, সেখানে রিসার্চে দেওয়া হবে, যাতে করে নেক্সট 5 বছরে ভারতবর্ষে নতুন প্রচুর ওয়ার্ল্ড ক্লাস ওষুধ তৈরি হয়, কম দামে তৈরি হয়, বড় বড় কোম্পানি তৈরি হয়, এবং আমরা আমাদের দেশের পেশেন্টদের ভালো রাখার পর বাইরের দেশে যাতে প্রচুর ওষুধ এক্সপোর্ট করতে পারি। বোঝা গেল? এটা ভালো জিনিস আমি বলবো। নেক্সট উনি যেটা করলেন সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর মিশন 2.0 লঞ্চ করলেন। এবং এইখানে আমি বলে রাখি যে আপনাদের নিশ্চয়ই সবার মনে থাকবে যে ভারতবর্ষ নিজস্ব প্রথম সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে ফেলেছিল। স্কিল বাংলায় আমরা ভিডিও করেছিলাম, যারা ডেলি দেখেন তারা রিলেট করতে পারবেন। মিশন 1.0 সঙ্গে সঙ্গে আমরা এবার ইজেম 2.0 লঞ্চ করতে চলেছি, কারণ সেমিকন্ডাক্টরই হচ্ছে ভবিষ্যৎ। এবং সেই জন্য আমরা 40,000 কোটি টাকার একটা স্কিম দেশের তরফ থেকে, সরকারের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে। যদি ওই আবার 40,000 কোটি টাকা কাকে দেওয়া হবে? যে সমস্ত আইআইটির কোনো ইঞ্জিনিয়ারদের গ্রুপ
তারা একটা অসাধারণ চিপ বানানোর কাজে এগিয়ে চলেছে, তাদের প্রপোজালে দম আছে, খালি টাকা লাগবে, তো তাদেরকে হয়তো গ্র্যান্ট দেওয়া হবে 20 কোটি টাকা, নাও 20 কোটি টাকা। কোনো যে চিপ তৈরি হচ্ছে সেরকম ল্যাবে হয়তো নতুন কিছু মেশিন লাগবে, সেখানে হয়তো 100 কোটি টাকা দরকার, সেই মেশিন এনে দেওয়া হবে, যাতে করে ইন্ডিয়াতে আমরা ওয়ার্ল্ড ক্লাস চিপ বানিয়ে ফেলতে পারি, এবং চিপ দিয়ে আপনার ফোন থেকে, কম্পিউটার থেকে শুরু করে যে কোনো জায়গায় চিপ লাগবে, ইভি গাড়ি থেকে। তো তখন আমরা আত্মনির্ভর হতে পারবো, বিদেশ থেকে আমাদের রপ্তানি কমবে, উল্টে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারবো, এবং এই টোটাল যে চিপ তৈরির কারখানা ইত্যাদি যত তৈরি হবে, আমাদের ছেলেমেয়েরা, ইঞ্জিনিয়াররা ওখানে চাকরি পাবে। ঠিক আছে, এটা তো ভালো। নেক্সট একটা জিনিস অ্যানাউন্স হলো যে আমরা যে ক্রিটিক্যাল মিনারেল, রেয়ার আর্থ মিনারেল, আপনারা খেয়াল করে দেখুন তো, পাকিস্তানের আসিম মুনির একটা ওই ব্রিফ কেসে করে, সুটকেসে করে ডোনাল্ড ট্রাম্পকে কিছু রেয়ার আর্থ মিনারেল দেখাচ্ছিল, মনে আছে? যে রেয়ার আর্থ মিনারেলগুলো ছাড়া ভবিষ্যতের জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং অসম্ভব, সে আপনার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হোক, অন্য যে কোনো কিছু হোক, এই রেয়ার আর্থ মিনারেলগুলো আমাদের কোথায় পাওয়া যায়? উড়িষ্যায় পাওয়া যায়, তামিলনাড়ুতে পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, কেরালায় পাওয়া যায়, মোটামুটি সাউথার্ন স্টেটগুলোর মধ্যে, অন্য কিছু জায়গাতেও পাওয়া যায়। একটা রিসার্চ এবং মাইনিং এর করিডর তৈরি করতে চাইছে সরকার, তার জন্য অনেকটা টাকা অ্যালট করা হয়েছে। রিসার্চ এবং মাইনিং এর করিডর মানে এখানে রেয়ার আর্থ থাকতে পারে, সায়েন্টিস্টরা গেল, তো সেই সায়েন্টিস্টের টিম তৈরি করতে হবে, তাদের স্যালারি দিতে হবে। এবার থাকতে পারে, এবার তো খুঁড়ে দেখতে হবে, তো ওখানে খুঁড়তে হবে, মেশিন আনতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে, তার জন্য টাকা দরকার। তো এই খাতে বরাদ্দ করা হয়েছে। রিসার্চ করতে হবে যাতে করে আমাদের সায়েন্টিস্টরা আরও এক্সপার্ট হয়, আরও অ্যাকিউরেটভাবে বলে দিতে পারে। রেয়ার আর্থ মিনারেলগুলোকে তুলে শোধন করতে হবে। এই টোটাল কাজটার জন্য বাজেটে একটা বড় টাকা অ্যালট করা হচ্ছে। নেক্সট, এটা অবশ্যই ফিউচারিস্টিক জিনিস, ঠিকঠাক জিনিস। নেক্সট যেটা বলা হলো সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরে বুস্ট দেওয়ার জন্য অনেক কিছু কাজ করা হবে। খেয়াল করে দেখুন, ইন্ডিয়া ইউ এফটিএ হওয়ার পর বস্ত্রশিল্প নিয়ে এই চ্যানেলে 3 দিন আগে ভিডিও করে দিয়েছি। হঠাৎ করে ভারতবর্ষের বস্ত্রশিল্প মারাত্মক কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এবং সেই জন্য ন্যাশনাল ফাইবার স্কিম লঞ্চ করা হচ্ছে, টেক্সটাইল স্কিম লঞ্চ করা হচ্ছে, ন্যাশনাল হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট স্কিম আনা হচ্ছে, টেক্স ইকো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, সামার্থ 2.0 লঞ্চ করা হচ্ছে। স্টুডেন্টদের বলে রাখি, যদি বলা হয় সামার্থ 2.0, এটা কিন্তু টেক্সটাইলের সঙ্গে যুক্ত। ওকে, পরীক্ষায় এটা আসতে পারে। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষে যে সমস্ত বস্ত্র তৈরি হবে বিদেশে রপ্তানির জন্য, সেগুলোর ফাইবার যেন ওয়ার্ল্ড ক্লাস হয়, যেন কমফোর্টেবল কাপড় হয়, যেন টেকসই হয়, যেন কম দামে আমরা করতে পারি। ফাইবার কে বানাবে? ফাইবারের জন্য ইউনিভার্সিটির যারা স্কলার আছে তারা গবেষণা করবে। তারা গবেষণা করলে সেটাকে এবার দেখতে হবে কোত্থেকে ওই কাঁচামাল এনে, তারা তো আর রোজ বানাতে থাকবে না। এবার তাদের মেথডটাকে নিয়ে কোন কোন কোম্পানি, কোন কোন কারখানা বাল্ক প্রোডাকশন করতে পারে ওই ফাইবারের, সেই সমস্ত কোম্পানি এবং কারখানাকে মেশিনপত্র কিনতে যদি গ্র্যান্ট দিতে হয়, লোন দিতে হয়। কারণ এখন দেশের দরকার। কোনো কারখানা বলছে আমরা এটা পারবো, কিন্তু আমাদের এই মুহূর্তে তো টাকা নেই, আমাদের 50 কোটির লোন পেয়ে গেলে আমরা এই ফাইবার তৈরি করে দিতে পারবো, তো তাকে 50 কোটির লোন দিতে হবে এই ফান্ড থেকে, যাতে সেই কারখানা সামনে আসে, এসে নিজেদের কাজ শুরু করে। রাইট? এই টোটাল জিনিসটার একটা বাজেটে অ্যালোকেট হয়েছে। নেক্সট, স্পোর্টস গুড, খেলার জিনিসপত্রের জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। লেগাসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, এর জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এটা আমি কয়েকদিন আগে আপনাদেরকে বস্ত্রশিল্পের ভিডিওতেই বলেছিলাম। ভারতবর্ষের একটা সুবিধা কি জানেন তো? ভারতবর্ষে গ্রাম ভিত্তিক, ক্লাস্টার ভিত্তিক অনেক শিল্প ছিল, আমরা হয়তো নষ্ট করে ফেলেছি। যে এই গ্রামে তো কেবল তাঁত হয়, এই গ্রামে তো কেবল গেঞ্জি হয়, রাইট? এরকম অনেক কিছু ছিল। এইবার ইকো ক্লাস্টার থাকলে না অনেক সুবিধা হয়, কারণ ওই গ্রামের অত মানুষ একসঙ্গে কোনো জায়গা থেকে মাল আমদানি করছে, দাম কম পড়ে, একসঙ্গে সবাই মিলে জিনিস রপ্তানি করছে কোনো জায়গায়, পাঠানোর খরচও কম পড়ে। যখনই জিনিসটা একসঙ্গে বেশি হয়ে যায় তো খরচ কম পড়বে। তো এরকম 200খানা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারকে পুনরুজ্জীবন করার জন্য সরকার টাকা ঢালবে। কিরকম? কোথাও হয়তো তাঁত শিল্প আছে, কিন্তু পরের প্রজন্মের ছেলেমেয়েরা তারা তাঁত থেকে সরে যাচ্ছে, তারা দূর, আমার তো লস হচ্ছে, ইনকাম হচ্ছে না, তো
ওখানে কি প্রত্যেক বাড়িতে আরো বেটার কিছু মডার্ন মেশিন আছে যে মডার্ন মেশিন দিলে কাজ হবে? আচ্ছা, মডার্ন মেশিন দিলে তো কাজ হবে, কিন্তু মডার্ন মেশিনগুলো হয়তো কেনার এই মুহূর্তে সামর্থ্য নেই তাঁতিদের, তাহলে মেশিনগুলোর দাম হয়তো 6 লাখ টাকা। 3 লাখ টাকা কি ভর্তুকি দিয়ে দেওয়া যাবে? বাকি 3 লাখ টাকা কি লোন করে দেওয়া যাবে, যেটা মাসে মাসে তাঁতিরা শোধ করবে? এই ফিল্ডে টাকা ঢালা হবে। আচ্ছা, নেক্সট যেটা করা হয়েছে, এমএসএমই গুলোকে হেল্প করার জন্য কর্পোরেট মিত্র। আমি এটা লাস্টে বলবো, আমার নিজের 5টা সাজেশন আছে বাজেট নিয়ে। কর্পোরেট মিত্র আমার স্বপ্নের যে প্ল্যান সাজেশন এদেশের বাজেট নিয়ে, তার একটা খুব ছোট্ট জিনিস, কিন্তু হ্যাঁ একটা তবু কাজের জিনিস। আপনি একটা বিজনেস করেছেন, এই কাকা একটা বিজনেস করছে, কিছু জিনিসপত্র মেশিনে তৈরি করছে। এ কোত্থেকে ট্যাক্স পে করবে, কোত্থেকে কাগজ ফিল আপ করবে, কোত্থেকে জিনিসপত্রের রসিদ করবে, কোত্থেকে এখন নো অবজেকশন সার্টিফিকেট আনবে? এ তো লোকে ভয় পেয়েই বিজনেসে পিছিয়ে যাবে, যে ভাই করবো তো করবো, এত কাগজপত্র কোথায় গিয়ে করব, আমি জানিই না কিছু। তো ক্যাডার নামানো হচ্ছে সরকারের তরফ থেকে, যাদের নাম হবে কর্পোরেট মিত্র, যাদের কাজ থাকবে যে ছোট ছোট ব্যবসা, দোকান, কুটির শিল্প, ওখানে যাও, ওদের বলো তোমার কি কাগজ লাগবে, আমরা করে দিচ্ছি সরকারের তরফ থেকে। ওদের বাড়িতে গিয়ে কথা বলে ওদেরকে অফিসে ডেকে ইজিলি কাজটা করে দেওয়া, যাতে লোকে বিজনেস করতে উৎসাহ পায়, ভয় পেয়ে পিছিয়ে না আসে। আচ্ছা, নেক্সট ক্যাপিটাল এক্সপেন্ডিচারে 12.2 লাখ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। এই 12.2 লাখ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে যেটা আপনি দেশের জন্য এককালীন অ্যাসেট তৈরি করেন, কোনো ব্রিজ তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, কোনো সরকারি বিল্ডিং তৈরি হচ্ছে, যেটা নেক্সট 50 বছর, 70 বছর, 100 বছর ধরে দেশের কাজে আসবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেশের জন্য ওয়ান টাইম অ্যাসেট তৈরি, এটা তো একটা কাজের জিনিস। আর যখনই ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় না, প্রচুর মানুষের জব ক্রিয়েট হয়। এই যে এখানে 2জন মানুষ কাজ করছেন, তো এরা তো চাকরি পেয়েছে কেন? এই ব্রিজটা তৈরি হচ্ছে বলে। তো এদিক থেকেও একটা ভালো ব্যাপার। নেক্সট যেটা করছেন সেটা হচ্ছে উনি ডানকুনি থেকে আমাদের যে ডেডিকেটেড ফ্রেট করিডর সুরাট পর্যন্ত এটাকে যোগ করে দিচ্ছেন। মানে আমাদের দেশে এতদিন দুটো ফ্রেট করিডর আমরা তৈরি করেছিলাম, একটা হচ্ছে নর্থ থেকে ইস্ট মানে ডানকুনি অবধি কানেক্ট, আর একটা হচ্ছে নর্থ থেকে ওয়েস্ট মানে সুরাট অবধি কানেক্ট। এবারে ইস্ট আর ওয়েস্টকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। কিরকম? এতদিন ছিল এইটা থেকে এই ডানকুনি, এইটা থেকে এই সুরাট, এবার এইটাও কানেক্ট করে দেওয়া হবে। এর ফলে কি হবে? ডেডিকেটেড ফ্রেট করিডর মানে এমন একটা রেল লাইন যেখানে প্যাসেঞ্জার ট্রেন চলবে না, যেখানে খালি মালগাড়ি চলবে। আমাদের কি হয়? মালগাড়িকে সাইড লাইন করে দেওয়া হয় যখনই প্যাসেঞ্জার ট্রেন থাকে। প্যাসেঞ্জার ট্রেন চলে গেলে রাস্তা খালি পেলে মালগাড়ি চলে। এবার পেঁয়াজ যাচ্ছে, পেঁয়াজ যেতে যেতে পেঁয়াজ পচেই গেল, দেশের কত টাকার লস। যদি এমন একটা ডেডিকেটেড লাইন করা যায় যেখানে কেবল মালগাড়িই চলবে, অন্য কোনো লাইনে, ওই লাইনে অন্য কোনো গাড়ি চলবেই না, তো মারাত্মক স্পিডে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস পৌঁছে দিতে পারবো, আমাদের বিজনেসের অনেক বেটারমেন্ট হবে। আচ্ছা, আর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা জাহাজ রিপেয়ার কেন্দ্র তৈরি করা হবে, দুটো, বারাণসী আর পাটনাতে। এটাও বিশাল বড় ইনভেস্টমেন্ট এখানে দরকার হয়, কারণ জাহাজ ছোটখাটো ব্যাপার নয়। আচ্ছা, নেক্সট যেটা করা হচ্ছে, পরিবেশের দিকে খেয়াল রেখে কার্বনকে ক্যাপচার করে সেটাকে পুনর্ব্যবহার এবং স্টোর কিভাবে করা যায় তার জন্য 20,000 কোটি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। ভারতবর্ষ পৃথিবীর কাছে নিজের যে প্রমিস আছে, আমরা নেট কার্বন জিরো হয়ে যাব, রাইট? আমরা কোনো কার্বন, আমাদের দেশ থেকে কার্বন তো বেরোবেই, সেটা আমরা আবার টেনেও নেব, এরকম ব্যবস্থা করে নেব। পৃথিবীতে আমরা বোঝা বাড়াবো না পলিউশনের, এবং তাতে করে আমাদের দেশের মানুষদেরও শরীর ভালো থাকবে। পলিউশনে আপনার আয়ু 10 বছর কমে গেছে, আপনি বুঝতেও পারেননি। আপনি যা বাঁচতাম 10 বছর এমনিই কম বাঁচবো। তো এটা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের বাড়ির বাচ্চাগুলো হয়তো 10 বছর বেশি আয়ু পাবে, তো ভালো ব্যাপার। নেক্সট, 7টা হাই স্পিড রেল করিডোরের ঘোষণা করা হয়েছে, মানে বুলেট ট্রেন, ঠিক আছে? তো তার মধ্যে আমাদের যেটা বারাণসী শিলিগুড়ি, মানে আমাদের যেটা বলতে সবই আমাদের, তবু আমার দেশের মধ্যে আমার রাজ্যের প্রতি তো আমার বিশেষ নজর থাকবে, কারণ আমি এখানে থাকি। তো আমাদের শিলিগুড়ি থেকে বেনারস, এটা
কানেক্ট করা হচ্ছে, যার ফলে উত্তরবঙ্গের মানুষদের হিউজ সুবিধা হবে। হাই স্পিড রেল করিডোর ঘোষণা হয়েছে, তার জন্য টাকাও অ্যালোকেট হয়ে গেছে। নেক্সট 2047কে খেয়াল রেখে ব্যাংকিং রিফর্মস হাই লেভেল কমিটি তৈরি করার জন্য প্রচুর টাকা ঢালা হচ্ছে। এবার এখানে কি হবে এখনো অবধি কেউ জানে না। মোটামুটি মনে করা হচ্ছে যে এমন একটা কমিটি তৈরি হবে যেখানে বিশাল জ্ঞানীগুণী মানুষ থাকবে। এর এফেক্ট আমরা 5-7 বছর পর থেকে পেতে থাকবো। যারা এখন থেকে প্ল্যান সাজাবে যে ভারতবর্ষকে 2047-এ বিকশিত ভারত বা মোদিজির ভাষায় বিকশিত ভারত বানাতে গেলে কিরম ব্যাংকিং করতে হবে, কি করে আরো ইজিলি মানুষ বাড়িতে বসে ব্যাংকিং সুবিধা পেতে পারে, মানুষের যাতে ঝামেলা কমানো যায়, তার প্ল্যান পরিকল্পনা এই বোর্ড করবে। নেক্সট উনি যেটা ঘোষণা করলেন যে যারা ভারতবর্ষের বাইরে থাকে এবার থেকে তারা চাইলে ভারতবর্ষের লিস্টেড কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারবে। এটা একটা ভালো ব্যাপার। এর ফলে শেয়ার মার্কেট ভারতবর্ষের আরো স্ট্রং হবার কথা ছিল, কিন্তু এর পরেই এমন একটা কাণ্ড করা হয়েছে যে শেয়ার মার্কেট ধরাধর নিচে নেমেছে। চিন্তা নেই, শেয়ার মার্কেটে আপ ডাউন চলতেই থাকে, যারা দীর্ঘদিন শেয়ার মার্কেটে আছেন তারা জানেন। তো এটা একটা ভালো ব্যাপার। আমাদের যে সমস্ত প্রবাসী ভারতীয়রা বাইরে আছে তারা ভারতবর্ষের কোম্পানিগুলোতে এবার থেকে টাকা লাগাতে পারবে, যারা লিস্টেড কোম্পানি হবে। আচ্ছা, নেক্সট যেটা করা হচ্ছে যে সার্ভিস সেক্টরে ইন্ডিয়া যাতে গ্লোবাল লিডার হতে পারে তার জন্য একটা বড় ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আবারও একটা কমিটি বসানো হবে, যে কমিটির কাজ থাকবে যে ভবিষ্যতে চাকরির ওপর টেকনোলজি আর এআই এর কি প্রভাব থাকবে সেটা বিচার বিশ্লেষণ করে সরকারকে বুদ্ধি দেওয়া। সরকার আমাদের ইয়াং জেনারেশনকে সেইভাবে এখন থেকে তৈরি করবে। স্কিল বাংলা আবারও গর্ব করে বলতে পারছি সাকসেসফুলি 2000 পরিবারকে পশ্চিমবঙ্গের এআই ট্রেন্ড করে দিয়েছে অলরেডি। তো সরকারও একই সঙ্গে চলছে যে 10 বছর পর কোন কোন চাকরি এআই ছাড়া চলবে না, তো এখন থেকে মানুষকে এআই শেখাও, তখন যাতে গিয়ে বিপদে না পড়ে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা করা হচ্ছে আয়ুষ মিনিস্ট্রি, ভারতবর্ষে আয়ুর্বেদ চর্চা, আয়ুর্বেদিক চিকিৎসা যাতে বাড়তে পারে, আরো বেটার হয়, তার জন্য আরো 20% বেশি টাকা আয়ুষ মিনিস্ট্রিকে দেওয়া হয়েছে। চারিদিকে যাতে আস্তে আস্তে আয়ুর্বেদিক হসপিটাল গড়ে ওঠে, আয়ুর্বেদিক কোর্সে যাতে বেশি করে স্টুডেন্টরা ভর্তি হয়ে আয়ুর্বেদিক ডাক্তার হতে পারে, ওভারঅল রিসার্চের জন্য, সবকিছুর জন্য। ইন্ডিয়াতে 5খানা মেডিকেল ভ্যালু ট্যুরিজম হাব তৈরি করার কথা আজকের বাজেটে বলা হয়েছে। মেডিকেল ভ্যালু ট্যুরিজম হাব মানে চেন্নাই। ঠিক আছে, আমার পরিবারই 2-3 বছর পর পর চেন্নাই যায়, গিয়ে চেন্নাইয়ের একটা বিশেষ নার্সিং হোমে ফুল বডি প্যাকেজ। এখানকার থেকে ওই যাওয়া আসাটাই যা সমস্যার, এখানকার থেকে হিসেবে দেখা যায় অনেক কম পড়ে যদি আপনি সব হিসেব করেন। একটা ফুল বডি চেক আপ ঠিকঠাক রিজনেবল রেটে করিয়ে আমরা আশেপাশে ঘুরে চলে আসি। তো এই রকম যাতে মেডিকেল হাব বানানো যায়, বিদেশ থেকে যাতে লোকে আমাদের এখানে ট্রিটমেন্ট করতে আসে, তারা আমাদের হোটেলে থাকবে, তারা আমাদের রেস্টুরেন্টে খাবে, তারা আমাদের অটো রিকশায় ট্রেনে মেট্রোয়ে চেপে এদিক ওদিক ঘুরবে, তারা আমাদের দেশে ট্রিটমেন্ট করাবে যাতে টাকাটা আমাদের দেশে আসে। ঠিক আছে, দেখুন গরিব মানুষের উন্নতি মানে এই না যে কেউ একটা বেকার ছেলে বসে আছে, একটা দোকান করেছে খাবারের দোকান, ওকে গিয়ে বলা এ নাও সরকারের তরফ থেকে 500 টাকা তুমি ভাতা রাখো, তোমার উন্নতি হবে। আরে ভাতা দিয়ে কদিন চলবে? ওকে এমন করতে হবে যাতে ওর কাছে কাস্টমার আসে। আজকে চেন্নাইতে যে দোকানটায় দিনে 100 লোক খায়, ওখানে যদি ফুটফল বেড়ে যায়, বিদেশ থেকে প্রচুর লোক আসে এবং ওখানে হয়তো বিদেশি ডিশ ফিশ ইত্যাদি রাখা হয়, ওখানেই তো 200 লোক খাবে, ওর ইনকাম এমনিই বাড়বে। ওর ইনকাম এমনিই বাড়লে ওর কিচেনের সাইজ বাড়াবে, ওর বিজনেসের সাইজ বাড়াবে, ওখানে 5 জন লোকের নতুন চাকরি এমনিই হবে। এইভাবেই এম্পাওয়ারমেন্ট করতে হবে, ভাতা টাতা দিয়ে কাজের কাজ হবে না। আর একটা জিনিস করা হয়েছে, সবাই অবাক, যে স্কুলে নতুন কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব বানানো হবে এবং 15,000 স্কুলে আর 500 কলেজে। মানে এই আজকের দিনে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে, বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও বানায়, মজার ভিডিও, অন্য বিভিন্ন ভিডিও। তো সোশ্যাল মিডিয়া কত স্ট্রং হয়ে যাচ্ছে ভাবুন। সরকার বাজেটে টাকা অ্যালোকেট করে দিল যে হায়ার সেকেন্ডারি স্কুলে আর কলেজে আলাদা ডিপার্টমেন্ট স্থাপিত হবে, সেখানে শেখানো হবে কি করে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কি করে ভিডিও শুট করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, যাতে কন্টেন্ট ক্রিয়েটিং এটা ভারতবর্ষের নেক্সট প্রচুর ইয়াং ছেলেমেয়ের একটা প্রফেশন হতে পারে, ঠিকঠাক প্রফেশনের ট্রেনিং এখন থেকে। আচ্ছা,
ডিজিটাল নলেজের জন্য ন্যাশনাল ডেস্টিনেশন গ্রিড তৈরি করা হচ্ছে। নলেজ, মানুষ যাতে এখন কারো 70 বছর বয়স, সেও যাতে নলেজ পেতে পারে। ইউটিউবের মাধ্যমে আপনারা অনেকে হয়তো অনেক কিছু শিখছেন, পাচ্ছেন। আর এটা সরকারি কন্ট্রোলড একটা গ্রিডও তৈরি করা হচ্ছে। আর 15খানা আর্কিওলজিক্যাল সাইটকে কালচারাল ডেস্টিনেশন বানানোর চেষ্টা করা হচ্ছে। কোনো বিশেষ জায়গা হয়তো দেখবেন আর্কিওলজিক্যাল সাইট রয়েছে, সেখানে এন্ট্রি করা যায় না, তো জায়গাটা সরকারের পড়ে আছে না, ওই জায়গাটায় যদি একটু কিছু জিনিসপত্র করে ওটাকে মিউজিয়াম বা কিছু একটা করে হেরিটেজ সাইট করে 50 টাকার টিকিট করে লোকজনের জন্য খুলে দেওয়া যায়, ওখান থেকে রোজগার তৈরি হবে। তো সেই একটা ব্যবস্থা করা হচ্ছে। ট্যুরিজম প্রপোজাল দেওয়া হয়েছে। ট্যুরিজম প্রপোজালে এটা তো বললাম। নেক্সট উনি যেটা বলেছেন যে 20টা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পটে 10,000 গাইডকে আপস্কিলিং করা হবে। আমি সব সময় জোর দিই আপস্কিলিং এর ওপর। আমরা ধরুন কথার কথা পুরীতে গেছি, পুরী তো খুব চেনা জায়গা, নিজেরাই ঘুরে নি, কোনো অসুবিধা নেই। আমি ধরুন দক্ষিণ ভারতে চেন্নাইতে গেছি, অনেক মন্দির আছে, তো এমন একজন গাইড, অফিসিয়ালি স্কিল্ড গাইড, যে পুরো তথ্য ওখানকার ইতিহাস আমাকে সঠিকভাবে বলবে, যে জানবে যে বাইরের স্টেট থেকে যারা এসছে তাদের সঙ্গে কিরম ব্যবহার করতে হয়, বিদেশ থেকে যারা এসছে তাদেরকে কিভাবে সম্মান দিতে হয়, এই জিনিসটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং এর সঙ্গে বিভিন্ন জায়গায়, উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু কাশ্মীর, কর্ণাটক, উড়িষ্যা, কেরালা, এই সব জায়গায় ইকোলজিক্যাল ট্যুরিজমের পুরো ব্যবস্থা যাতে তৈরি হতে পারে, নেচার পার্ক, বিভিন্ন ছোট ছোট জঙ্গল, অভয়ারণ্য, সেইখানে মানুষ যাতে যেতে পারে, গিয়ে আবার পশু পাখিকে না যেন জ্বালাতন না করতে পারে, সব রকম ব্যবস্থা করে প্ল্যানিং ইত্যাদি করা হচ্ছে। আচ্ছা, নেক্সট খেলো ইন্ডিয়া মিশন নেওয়া হয়েছে। এ প্রত্যেকবারই নেওয়া হচ্ছে, লাভের লাভ আমি কিছু দেখছি না। এইটা না, সরকারের দ্বারা হবে না, ছাড়ুন। এইটা আপনাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ প্রত্যেকে পার্সোনাল লেভেলে করুন। আপনার বাড়ির বাচ্চাটাকে 2 ঘন্টা যেন তেন ভাবে বাড়ির বাইরে পাঠিয়ে দিন, যা ইচ্ছে খেলুক, বাইরে ঘাম ঝরিয়ে খেলুক। না না না, এখন পড়তে হবে। ও পড়ে ভালো চাকরি পেয়ে 40 বছর বয়সে ওর যদি সুগার আসে, কোলেস্টেরল আসে, ওবেসিটি আসে, হাইপার টেনশন আসে, ওর যদি 50 বছর বয়স থেকে ভগবান না করুক বডি চলছে না, আর ও কি করবে? চাকরি পেয়ে বড় চাকরি পেয়ে যাবে, পড়াশোনায় ভালো হবে, 2 ঘন্টা খেললে ওর মেমোরি আরো বেটার হবে, পড়াশোনা আরো বেটার করতে পারবে, আর ওর যে শরীর ভেতর থেকে স্ট্রং তৈরি হবে না, ও 40 বছরে ওর ডায়াবেটিস আসবে না, 60 বছরে আসবে, 50 বছর বয়সেও কাজ করার জন্য ইনএলিজিবল হয়ে যাবে না, 70 বছর অবধি করতে পারবে। সেটাই তো একটা ঠিকঠাক জীবন। মা বাবা হিসেবে কি চান না আপনারা? খেলাধুলোর কোনো বিকল্প নেই। তো এটা নিজেরা, মা বাবা, দাদু ঠাকুমা, যে যেভাবে আছেন, যে বয়সের, নিজেরা নিজেদের বাড়ির বাচ্চাদের জন্য করুন। কেউ যদি পাড়ার ক্লাবের কোনো দায়িত্বে থাকেন, ক্লাব থেকে টুর্নামেন্ট, এটা ওটা সেটা যেটুকু পারেন নিজের চেষ্টায় করতে শুরু করুন। এটা সরকারের দ্বারা হবে না, না হলে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের হেলথের 12টা বেজে যাবে একদম। খেলা ছাড়া কোনো বিকল্প নেই। নেক্সট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কাজু, নারকেল, কোকো, স্যান্ডেলউড, এই সমস্ত নির্দিষ্ট কয়েকটা জিনিসের সঙ্গে যে সমস্ত কৃষকরা যুক্ত, তাদের ইনকাম বাড়ানোর জন্য, এই সমস্ত ফসলের প্রোডাকশন বাড়ানোর জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। এটা আমার খুবই নির্দিষ্ট লেগেছে। ওভারঅল এগ্রিকালচার সেগমেন্টের জন্য আরো অনেক কিছু করার আছে আমাদের দেশে। আমাদের দেশের কৃষকদের অবস্থা খুব খারাপ। আমেরিকায়, মানে আমাদের দেশে আপনি ভাবুন না, আপনার পরিবারের কারোর বিয়ে হচ্ছে, এই ছেলে কি করে? চাষ করে যেন চাষ কাজটা, কৃষক পেশাটা খুব নিচু একটা কাজ। আমেরিকায় বলুক কেউ ফার্ম আছে, ফার্মার, আরে বাবা ফার্মার, মানে বিশাল বিশাল ফার্ম আছে, টেকনোলজি দিয়ে ফার্মিং হয়, সেই বড় লোক আমেরিকার চাষিরা। তো ভারতবর্ষের চাষিদের যদি আমরা এম্পাওয়ার্ড না করতে পারি, ভালো না রাখতে পারি, ও 10 বছর আমরা ভালো থাকবো, 11 নম্বর বছরে গিয়ে ঠিক ডুবে যাবে দেশ। এই সেক্টরে আরো অনেক কিছু করার আছে, এই কেবল কোকো আর কোকোনাট এইসবে খালি করলে হবে না। একটা কাজের কাজ করেছে,
এটা যথেষ্ট ফিউচারিস্টিক কাজ, সেটা হচ্ছে বিস্তার এআই। এই বিস্তার এআই এইটাকে লঞ্চ করা হবে। এই এআইটার সাহায্যে চাষিরা নিজের মতো করে সহজে নিজেদের মাতৃভাষায় এগ্রিকালচার সম্পর্কে সব আপডেট পেতে পারবে এবং চাষ যাতে আরো বেটার হয়। যারা কৃষক আছেন এবং স্কিল বাংলা থেকে এআই শিখেছেন, এবার দেখবেন বিস্তার এআই কে কিভাবে আপনারা ইউজ করতে পারেন এবং আপনার চাষ, আপনার কৃষিকাজ একটু হলেও বেটার হবে। এটা একটা স্টেপ, এরকম অনেক কিছু করতে হবে কৃষকদের জন্য। 20,000 টাকার একটা লোনের ব্যবস্থা করা হচ্ছে, আর 20,000 টাকার লোন দিয়ে কৃষকদের কি হবে? আজকের দিনে 20,000 টাকায় কিছু হয় না। নেক্সট, দিব্যাং সাহারা যোজনা, এটা খুব কাজের কাজ একটা। সেটা হচ্ছে যারা বিশেষভাবে সক্ষম, হ্যান্ডিক্যাপ, যারা প্রতিবন্ধী, তাদের জন্য আর্টিফিশিয়াল হাত পা বিভিন্ন ডিভাইস, যে কানে শুনতে পায় না সে যাতে শুনতে পায়, এগুলোর জন্য একটা পুরো টাকা পয়সা করা হচ্ছে, যাতে করে এই সমস্ত জিনিসপত্র আরো বেটার রিসার্চ করে বানানো যায়, আরো কম দামে করা যায়, যাতে যারা বিশেষভাবে সক্ষম তাদের লাইফস্টাইল বেটার করা যায়। নিম হ্যান্ডস করা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে, নিম হ্যান্ডস সাউথ ইন্ডিয়াতে আছে, এটা হচ্ছে মানসিক রোগীদের জন্য। তো আমাদের এদিকে রাঁচি আর তেজপুরের নিম হ্যান্ডসকে আরো বেটার করা হবে, আর নর্থ ইন্ডিয়ায় নিম হ্যান্ডস স্থাপন করা হবে। এছাড়া ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ব্যাপারে বলা হয়েছে অরুণাচল, সিকিম, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই কয়েকটা জায়গায় মানে নর্থ ইস্ট রিজিয়ানে, এখানে যাতে করে আরো ডেভেলপমেন্ট হয় আমাদের দুর্গাপুরে, পশ্চিমবঙ্গের এইখানে যাতে আরো পুরো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, তার জন্য অনেক কিছু করা হবে। এবার ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তার জন্য কি করা হবে? বিভিন্ন অফিসারকে বসানো হবে, বিভিন্ন অফিস করা হবে, বিভিন্ন হেল্প সেন্টার চালানো হবে, বিভিন্ন এড দেওয়া হবে সরকারের তরফ থেকে, যেগুলো করা হয় আর কি। নেক্সট, পার্ট বি বাজেটে উনি বললেন যে মেনলি টিসিএস 5% থেকে 2% হয়ে যাবে। এটা কি জিনিস আমি বলে দিচ্ছি। আপনি ধরুন চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, বা পড়াশোনার জন্য বিদেশে যাচ্ছেন, বা ঘুরতে যাচ্ছেন বিদেশে, তো আপনার থেকে ভারত সরকার ট্যাক্স নিত। বিদেশে ঘুরতে যাবে, দাও ট্যাক্স দাও। ট্যাক্সটা এখনো লাগবে, কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সটা। তো যাদের বিদেশে ঘুরতে যাওয়ার মতো ভগবানের কৃপায় আর্থিক সঙ্গতি আছে এবং ইচ্ছে আছে, তাদের খরচ খানিকটা ট্যাক্সের দিক থেকে কম হয়ে গেল। এবং যেসব বাচ্চারা বিদেশে পড়তে যাবে বা কেউ হয়তো কোনো ট্রিটমেন্টের জন্য যাবেন, তাদেরও কিছুটা লাভ হবে। নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত মানুষদের বিদেশে কোনো অ্যাসেট আছে, ঠিক আছে, ইংল্যান্ডে একটা বাড়ি কিনে রেখে এসছে, ভারত সরকারকে জানায়নি, সরকারের তরফ থেকে বলা হয়েছে ভাই 6 মাস টাইম দেওয়া হলো, তুমি সরকারকে জানিয়ে নাও, তোমার থেকে একটা পার্সেন্টেজ ট্যাক্স নিয়ে নেওয়া হবে, ওই জায়গাটার কত দাম, মার্কেট ভ্যালু, তার উপর ডিপেন্ড করে। আর যদি না জানাও, 6 মাস একদিন হয়ে গেলে তারপর সরকার জানতে পারলে সরকার স্টেপ নেবে, তখন তোমার গেল। আচ্ছা, নেক্সট যেটা করা হয়েছে সেটা হচ্ছে, এটা একটা সেরা কাজের কাজ হয়েছে আমি বলবো, আমি খুব উৎসাহী। ভারত সরকার বলেছে যে পৃথিবীর যে কোনো কোম্পানি যারা ক্লাউড সার্ভিস দেয়, যেমন এই হোয়াটসঅ্যাপের বিকল্প আমাদের যে আরাত্তাই তো আমাদের দেশীয় কোম্পানি, এরকম পৃথিবীর যে কোনো কোম্পানি যারা ক্লাউড সার্ভিস দেয়, এরা যদি মনে করে, এরকম গুগল যারা আছে, ভারতবর্ষে এরা নিজেদের ডেটা সেন্টার তৈরি করবে এবং ভারতবর্ষের ডেটা সেন্টার তৈরি করে এরা যদি সারা পৃথিবীর সব জায়গায় সার্ভিস দিতে চায়, 2047 সাল পর্যন্ত তাদের থেকে আমরা কোনো ট্যাক্স নেব না। খুব কাজের কাজ, ঠিক আছে, ট্যাক্স ফ্রি। অনেকে বোঝে না, তারা ওই দেখুন বড় বড় শিল্পপতিদের ট্যাক্স ফ্রি করে দিচ্ছে। আরে ওদের ডেটা সেন্টার ইংল্যান্ডে আছে, অন্য দেশে আছে, তো ওরা নিজেদের ডেটা সেন্টার ইন্ডিয়াতে করবে কেন? ওদের তো লোভ দেখাতে হবে যে ভাই ট্যাক্স লাগবে না, এখানে করো। যদি একবার ডেটা সেন্টার এখানে করে, চাকরি তো আমাদের দেশের ছেলে মেয়েরা পাবে। 47 সালের পর আমরা ট্যাক্সে কামিয়ে নেবো, এখন তো আমাদের ছেলে মেয়েরা আগে চাকরি পাক, এমপ্লয়মেন্টের ব্যবস্থা হোক। তো এটা একটা কাজের কাজ হয়েছে। নেক্সট, সিভিল অ্যান্ড ডিফেন্স অ্যাভিয়েশনে, এটা আমরা অনেকদিন ধরে আলোচনা করছিলাম যে ভারতবর্ষ নিজে কবে বানাবে। জিওপলিটিক্সে যখন ইউএস এর সঙ্গে টানাপোড়েন চলছিল, নিজেদের ফ্লাইট, কতদিন আমেরিকার বোয়িং এর উপর ভরসা করে আমরা বসে থাকবো? তো নির্মলা সীতারামন জানিয়েছে যে প্লেন ফ্লাইট বানানোর জন্য যে সমস্ত ইকুইপমেন্টস বিদেশ থেকে কিনে আনার দরকার হয়, আমাদের দেশের কোম্পানিগুলো, যত নতুন নতুন কোম্পানি তৈরি হবে, সেই বিদেশ থেকে জিনিসপত্র কিনতে গেলে আমরা ট্যাক্স অনেক কমিয়ে দেব, যাতে ভারতবর্ষে এই ধরনের কোম্পানি আরো তৈরি হতে পারে। নেক্সট বলা হয়েছে
ক্যান্সার পেশেন্টদের জন্য অনেকগুলো ওষুধে, টোটাল 17টা ওষুধের ওপর ট্যাক্স কমিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে বেশ কিছু জীবনদায়ী ওষুধ আরো সস্তা হতে পারে। নেক্সট বলা হয়েছে যে এই যে একদম স্টক মার্কেটের হয়ে গেছে যা হবার, এসটিটিতে যে ট্যাক্স ছিল, আমি সহজ করে আপনাদের যদি বলি, ফিউচার ট্রেডিং যেটা সহজ করে বলে, আর অপশন ট্রেডিং, কল পুট, ঠিক আছে, নর্মাল ইয়েতে নয়, এই ক্ষেত্রে যেখানে 0.1% ছিল 0.15% করে দেওয়া হয়েছে। ওকে, আর যেখানে 0.05 ছিল 5 করে দেওয়া হয়েছে, যেটা ছিল 0.02। আপনি বলুন স্যার 0.03, এখানে 0.05 এর পার্থক্য কি এমন হলো? বড় অ্যামাউন্টের জন্য এটাই অনেক। তো এখানে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে স্টক মার্কেট তো গয়া। আচ্ছা, নেক্সট উনি করেছেন লিথিয়াম আয়ন সেলের যে ব্যাটারি স্টোরেজ, সেখানে ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। এটা খুব দরকার ইভি সেক্টরের জন্য, যাতে করে ভারতবর্ষে ইভির দাম কমতে থাকে এবং লোকে ইভি গাড়ি আরো কিনতে থাকে। নেক্সট, কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে তার টোটাল লিস্ট আমি এখানে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারবেন। যেমন যদি আমি বলি যে পলিউশন কন্ট্রোলে কত দেওয়া হয়েছে, 1091 কোটি। যদি আমি বলি মেট্রো প্রজেক্টে, সারা ভারতবর্ষে যত মেট্রো রেল হবে 28,740 কোটি। তো এখানে রয়েছে, এখানে দেখে নেবেন, স্টুডেন্টরা মুখস্থ করে নিও। নেক্সট, ডিফেন্স বাজেট আমাদের 7.84 লাখ কোটি করা হয়েছে। ডিফেন্স বাজেট আগের থেকে বাড়ানো হয়েছে। নেক্সট, পিএম মোদি, এই যে বাজেটটা, এই হলো টোটাল বাজেট, ওভারঅল মেন হাইলাইটস। আশা করি একদম সহজ ভাষায় বুঝতে পারলেন। প্রধানমন্ত্রী মোদিজি এটা সম্পর্কে বলছে যে এই বাজেট মেক ইন ইন্ডিয়াকে জোর দেবে এবং আত্মনির্ভর ভারত হতে সাহায্য করবে। উনি ওনার কমেন্ট জানিয়েছেন। আর একটা জিনিস আমি বলে রাখি, ভুলে গেছিলাম, ল মিনিস্ট্রির তরফ থেকে একটা প্রস্তাব ছিল যে আমাদের দেশে ই কোর্ট তৈরি করা হোক, যাতে ভিডিও কনফারেন্সিংয়ে অনেক শুনানি হয়ে যায়। তার জন্য 1200 কোটি টাকা অ্যাপ্রুভ করা হয়েছে। এটা না খুব জরুরি। আমাদের দেশে কারোর কোনো লিগাল কেস থাকলে না, আপনারা জানবেন, আপনাদের কোনো কেস থাকলে শুনানির ডেট পেতে পেতেই মানুষ বাচ্চা থেকে বুড়ো হয়ে যায়, পরের জন্মে মরে গিয়ে জন্ম হয়ে যায়, শুনানির ডেট পাওয়া যায় না। তো কাউকে শুনানিতে ডাকা হচ্ছে, সে বলছে আমি আজকে আসতে পারবো না, আমার পক্ষে যাতায়াত অসুবিধা। সে থাকে হয়তো গুজরাটে, তাকে হয়তো আসতে হবে কলকাতা হাইকোর্টে, সত্যি আসা অসুবিধা। তো এবার শুনানির বেসিক পর্বগুলোতে সে ভিডিও কনফারেন্সিং ওখান থেকে যাতে যোগ দিতে পারে। এবার তার জন্য তো পুরো ইকোসিস্টেম তৈরি করতে হবে না, কোর্টে পুরো মনিটর বসাতে হবে, ল্যাপটপ ডেস্কটপের ব্যবস্থা চাই, ক্যামেরার ব্যবস্থা চাই। তার জন্য 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তাতে করে যদি কোর্টের কাজ একটু স্পিড হয় তাহলে সেটা খুবই ভালো ব্যাপার। আচ্ছা, আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমরা যারা জিওপলিটিক্সের চর্চা করি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে থাকি, ডক্টর জয়শঙ্করের মিনিস্ট্রির ওপর যারা আমরা মেনলি নজর রাখি, ডক্টর জয়শঙ্কর স্যারের মিনিস্ট্রিকে দেওয়া হয়েছে এবছরের জন্য 22,118 কোটি টাকা। বলা হয়েছে যে স্যার আপনি এই টাকাতে সমস্ত আপনার যেখানে যা আছে সব সামলে নেবেন, ঠিক আছে। যেমন আমাদের ধরুন মালদ্বীপকে টাকা দিতে হবে, মরিশাসকে টাকা দিতে হবে, নেপালকে টাকা দিতে হবে, ভুটানকে টাকা দিতে হবে, যে সমস্ত ছোট ছোট দেশকে আমরা সাহায্য করি, ডক্টর জয়শঙ্কর স্যার যায়, ওদের সঙ্গে ডিল করে, ভাই তোমরা আমাদের এটায় সাপোর্ট করে দাও, আমরা তোমাদের অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করব তোমার দেশের ডেভেলপমেন্টে। তো ওনাকে দেওয়া হয়েছে 22,118 কোটি টাকা, এটা দিয়ে সামলাতে হবে। অমিত শাহের মিনিস্ট্রিকে দেওয়া হয়েছে আরো 9% বেশি টাকা আগের বছরের থেকে, যে আপনি আইবিতে লোক রিক্রুটমেন্ট বাড়ান, চারিদিকে ভেতরে যারা গোয়েন্দা টোয়েন্দা তাদের বেশি করে রিক্রুট করুন, বেশি করে ট্রেনিং দিন, যাতে দেশের মধ্যে পুরো ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকে। আচ্ছা, এইবার এই চলে গেল টোটাল আমাদের বাজেটের ব্যাপারে। আমি আমার তরফ থেকে 5টা বিষয় খুব করে জোর দিতে চাই, এবং আমি সেদিনই খুব 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 হ্যাপি হব যেদিন ভারতবর্ষের কোনো সরকার এই 5টা ব্যাপারকে করে দেবে। আমার মনে হয় নাম্বার 1, কোনো একবারের বাজেটে, জানি না কবে সেটা দেখতে পারবো, কোন সরকার করবে, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টে প্রচুর টাকা দেওয়া উচিত। আরে এত কিছু বাজেট করে, এত টাকা অ্যালটেট করে হবে কি? মানুষের কাছে পৌঁছাবে ক টাকা? সবই তো বিভিন্ন স্টেপ বাই স্টেপ খেয়ে নেয় টাকা। তো অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট গঠন করা উচিত একটা, যা আছে সেগুলোর ওপরে যে ডিপার্টমেন্ট কন্ট্রোল করবে আর্মি, এবং ভারতবর্ষের যারা সিনিয়র বা এক্স জাস্টিস, তারা, আর্মিকে আনতে হবে সততা
আর্মির মধ্যে রয়েছে, জাস্ট জুডিশিয়াল সিস্টেমকে এর মধ্যে আনতে হবে। এবং এই ডিপার্টমেন্টের মেন কাজ কি হবে? যে পাবলিককে অ্যাওয়্যার করা। কোথাও 10 টাকা রাস্তায় ঘুষ নেওয়া হচ্ছে, অনেক মানুষ আজকাল ভিডিও করে, ছবি তোলে, ফেসবুকে দেয়। আমরা কজন জানি যে কোন ডিপার্টমেন্টে কোন ওয়েবসাইটে এই ছবিটা আপলোড করতে হবে? তাহলেই কাজ হয়ে যাবে। তো দেশের মানুষ দেখতে পাচ্ছে কোথাও কোথায় দুর্নীতি হচ্ছে। ছোট ছোট দুর্নীতিকে আটকাতে না পারলে মানুষের স্বভাব এমন হয়ে যাবে, বড় দুর্নীতি আটকাবে না। তো কোথাও পুলিশ দাঁড়িয়ে 50 টাকা তুলছে, কেউ ভিডিও তো করছে, তার তো একটা জায়গা চাই, অ্যাওয়ারনেস দিতে হবে যে আপনি ভিডিওটা এখানে পাঠিয়ে দিন, আমরা বুঝে নিচ্ছি। এবার এই টিমের অফিসারদের ছদ্মবেশে রেড করা খুব জরুরি, প্রচন্ড জরুরি। একটা ডিপার্টমেন্ট থাকতে পারে না আমার দেশে, যে ডিপার্টমেন্টের অফিসাররা লরির ড্রাইভার সেজে লরি চালিয়ে কোনো একটা জায়গা দিয়ে যাবে, যে জায়গায় পুরো খবর আছে, পাবলিক জানে, সবাই জানে, দিনের আলোর মতো পরিষ্কার যে লরি গেলেই 20 টাকা করে তোলা হয়। তো সেই অফিসারকে কেন লরির ড্রাইভার সাজিয়ে আমরা লরিতে বসাতে পারি না? খালি তার থেকে 20 টাকা নিক, আর ওখান থেকে স্পটে ওই পুলিশকে অ্যারেস্ট করে একেবারে সেন্ট্রালি নিয়ে চলে যাওয়া হোক, এবং তার জন্য আলাদা জুডিশিয়াল সিস্টেম হোক, যাতে ডিলে না হয়। 15 দিনের মধ্যে বিচার ডান। আর প্রমাণ করার কি আছে? ছবি আছে, ভিডিও আছে, ডিরেক্ট অফিসার যে লরি ড্রাইভার সেজে বসে আছে তার থেকে টাকা তুলছে। 15 দিনের মধ্যে পাবলিককে ওই ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই ডিপার্টমেন্টের একটা ইউটিউব চ্যানেল থাকুক সমস্ত ভাষায় ভারতবর্ষের, একটা ফেসবুক পেজ থাকুক, একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল থাকুক, যেখানে পুরো ভিডিও দিয়ে পাবলিককে দেখিয়ে দেওয়া হবে 15 দিনের মধ্যে যে এর কি পানিশমেন্ট হলো। ওকে চাকরি থেকে ডিসমিস করে দেওয়া হোক, ওর পুরো প্রমোশন সারা জীবনের জন্য আটকে দেওয়া হোক, ওকে সাসপেন্ড করে দেওয়া হোক পুরোপুরি, এবং তার ফলে ওর কেরিয়ারে কি কি ক্ষতি হবে ওনার পুরো পাবলিকের সামনে আনা হোক। 1 বছর লাগবে না, দেশ পাল্টে যাবে। দেশ তো জানেই না, বুঝতেই পারে না সাধারণ মানুষ যে কোথাও দুর্নীতি হচ্ছে, এটা জানাবো কোথায়? যেটা একটা ভরসাযোগ্য জায়গা যেখানে জানালে কাজ হবে। পুলিশকে জানাতে গেলে তো পুলিশ নিজেই উল্টো কেস দিয়ে দেবে, আর জানানোর পরে তার উপর কি অ্যাকশন হলো সেটা কোথায় প্রমাণ? জানানোর উৎসাহটা কোত্থেকে আসবে দেশের মধ্যে? এই ডিপার্টমেন্টে টাকা না ঢাললে, এই ডিপার্টমেন্ট গঠন না হলে দেশ বদলাবে না। প্রত্যেকটা জেলায় আমার সেকেন্ড ডিমান্ড, 5টা ডিমান্ড আছে। ডিএম অফিস বেস ডিজিটাল বিজনেস সাপোর্ট করতে হবে। কিরকম? আমার দেশের, আমার রাজ্যের কোনো একটা বাচ্চা ছেলে স্বপ্ন দেখছে কোনো বিজনেস করার, কোনো মেয়ে স্বপ্ন দেখছে, ওকে যেন কিচ্ছু না ভাবতে হয়। ও যেন জানে, ও বাবাকে বা মাকে, বাড়ির কাউকে জিজ্ঞেস করবে, আচ্ছা আমাদের এখানে ডিএম অফিস কোথায়, বা গুগলে সার্চ করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, ওখানে চলে যাবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডেডিকেটেড একটা কাউন্টার থাকবে, একটা অফিস থাকবে বিজনেস সাপোর্টের জন্য। এসো, তোমার কি বিজনেস বলো, কি আইডিয়া, তুমি এইখান থেকে লোন পেতে পারো, দাঁড়াও, তোমাকে লোনের ওখানে গিয়ে হ্যারাস হতে হবে না, এই ফর্মটা আমার এখানে বসে ফিল আপ করো। সেখানে লোক রাখতে হবে 5-10 জন, না আমি গাইড করছি, এই ফর্ম ফিল আপ করো। আচ্ছা, তোমার এর জন্য একটা 6 মাসের ট্রেনিং করলে ভালো হয়। তুমি রামকৃষ্ণ মিশনের অমুক ব্রাঞ্চে চলে যাও, আমরা ফোন করে কথা বলে নিচ্ছি, অমুক ব্রাঞ্চে এই 6 মাসের ট্রেনিংটা হচ্ছে, ওখান থেকে শিখে এসো কাজটা। আচ্ছা, তোমার এটার জন্য 29টা লাইসেন্স লাগবে, এই 29টা জায়গা থেকে লাইসেন্স হবে, 25টা জায়গা থেকে অনলাইনে হবে, এখানে বসে অ্যাপ্লাই করো, আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি। 4টে জায়গায় গিয়ে অ্যাপ্লাই করে আসতে হবে, কোনো চিন্তা নেই, ফর্ম এখানে বসে ফিল আপ করো। এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমার বাড়ির দলিলের জেরক্স কপি ইয়ে করতে হবে, জেরক্স করে অ্যাটেস্টেড করে স্টেপল করতে হবে, আমরা এখান থেকে অ্যাটেস্টেড করে দিচ্ছি, যাও চলে যাও, 3 দিনের মধ্যেও বিজনেস রেডি। এটা কেন আমরা প্রত্যেকটা জেলা বেসড করতে পারি না এবং ডিজিটাল করতে পারি না? যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে এন্ট্রি হয়ে গেল, এ এসছে, এবার এর পুরো ট্র্যাক হবে মিনিটে মিনিটে কোথায় কোথায় এর উন্নতি হচ্ছে, যাতে ওপর থেকে দেখতে পারে, আরে ছেলেটা 3 সপ্তাহ আগে এসেছিল, এর ট্রেস কোথায়, এ কত দূর এগোলো, এর লোন কোথায় গিয়ে আটকে গেছে, কেন আটকে গেছে। আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনকে, জেন জিকে এই সাপোর্ট দিতে পারি, বাকি দেশ ওরা বদলে দেবে, আমাদের কিছু করতে হবে না। বাট আমরা আমাদের জেন জিকে কি করি? রেস্টুরেন্ট করবে না, ও তো অনেক লাফরা, ও তো লাইসেন্সই পাওয়া যায় না। লাইসেন্স পাওয়া যায় না কেন? লাইসেন্স দেওয়া দেশের দায়িত্ব। আমার থার্ড দাবি,
আমাদের দেশের স্কুল আর কলেজে যেরকম কন্টেন্ট ক্রিয়েটার তৈরির জন্য আলাদা ডিপার্টমেন্ট, আলাদা টাকা অ্যালট করা হচ্ছে, ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য কবে হবে? আমাদের দেশের লোকে জানেই না কি করে নিজের টাকা বাড়াতে হবে, কোথায় কম সুদে লোন পাওয়া যায়, কিভাবে লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট করবে। ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব আছে আমাদের দেশে। আমার ফোর্থ দাবি, আমাদের দেশের প্রচুর এলিজিবল যারা ট্যাক্স দেওয়ার জন্য তারা ট্যাক্স দেয় না। তারা যে সবাই মারাত্মক অসৎ এটা আমি বলছি না, আমার চোখে দেখা এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, লোকের লাইন লেগে আছে, একসঙ্গে 100 জন খাচ্ছে, খেতেই আছে, লোক আসছে আর যাচ্ছে, ভেতরে 15-20 জন স্টাফ একসঙ্গে কাজ করছে। আপনি ভাবুন দিনে বেচা কেনা কত। এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে বিক্রি হয়েই যাচ্ছে, তার হয়তো মাস গেলে প্রফিট 10 লাখ টাকা, সে ট্যাক্স দেয় না, আনঅর্গানাইজড ওয়েতে চলছে। আর একটা ছেলে, সে হয়তো চাকরি করে, সে মাইনে পায় 80,000 টাকা, তাকে হয়তো 80,000 টাকায় চলুন, এখন তো ট্যাক্স নেই, কেউ যদি মাইনে পায় 1,20,000 টাকা, তাকে ট্যাক্স দিতে হবে, কারণ তার ইনকামটা ট্রেস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যারা 10 লাখ করে ইনকাম করছে তারাও যদি ট্যাক্স দিতে শুরু করে, তাহলে তো সবার উপর ট্যাক্সের লোড কমে যায়। সরকার আশা করছে নিয়ম তো আছে, ওরা কেন ট্যাক্স দেয় না? আরে আমাদের একটা এরকম ডিপার্টমেন্ট রাখতে হবে যেখানে প্রচুর লোককে চাকরিতে নিতে হবে, অফিসাররা বিভিন্ন দোকানে দোকানে যাবে, যেখানেই জিএসটি নেই, বিল নেই, ওদেরকে বলা হবে ভাই এই হচ্ছে বিলিং মেশিন, এই হচ্ছে কম্পিউটার, এত সুন্দর তোমার বিজনেস চলছে, একজনকে এখানে খালি বসাও যে তোমার পুরো রেকর্ড রাখবে, ট্র্যাক রাখবে, তোমার বিজনেস লিগাল হয়ে যাবে। চলো ওসবও কিছু রাখতে হবে না, তুমি তাহলে পুরো পেমেন্ট, এই হচ্ছে তোমার ডিজিটাল অ্যাকাউন্ট, দেখি তুমি কোন অ্যাকাউন্টে টাকা নিচ্ছ, এটা কার নামে তোমার দোকান, তাহলে ফোনপের অ্যাকাউন্টটা তুমি অন্যের নামে লিঙ্ক করে রেখেছো কেন? 1-2 দিন যদি এফোর্ট দেওয়া যায়, 3 সপ্তাহ পর গিয়ে যদি আবার চেক করা যায়, আবার 6 সপ্তাহ পর গিয়ে যদি চেক করা যায়, এরকম প্রচুর বিজনেস আছে যারা যথেষ্ট টাকা কামায়, যারা কোনো ট্যাক্স দেয় না, তারাই ট্যাক্স দেওয়ার মধ্যে চলে আসবে। প্রসেসটা চালু করে দিতে হবে। এ তোমার এখানে বেচাকেনা কত? হঠাৎ গেল সারপ্রাইজ ভিজিটে, আচ্ছা এত লোক খাচ্ছে, তুমি কম বলছো, কোথায় টাকা নাও দেখাও, ট্যাক্স দাওনি কেন এতদিন, চলো কোনো ব্যাপার না, এখন থেকে দিতে শুরু করো। পৌঁছাতে হবে সরকারকে বিজনেসের কাছে। আর 5, যেটা আমাদের দেশের জন্য সব থেকে বড় ভুল হতে চলেছে না, মানুষজনের হেলথ শেষ হয়ে যাচ্ছে। মানুষজন যদি হেলথ শেষ হয়ে যায়, কোনো কিছু দিয়ে কোনো দেশ আর এগোতে পারবে না। আমাদের দেশের ফুড কোয়ালিটি চেকই হয় না, নোংরা জিনিসপত্রের মধ্যে বানাচ্ছে, ওই খাবার দিয়ে দিচ্ছে। কোনোদিন ভাগাড়ের মাংস আমরা জানতে পারছি 7 দিনের পচা পুরনো মাংস স্টোর করে রান্না করে দিয়ে দিচ্ছে। কোথায় নর্দমার জল দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে, নর্দমার পাশে বসে বাসন মাজছে, বাসন ধুচ্ছেও না ঠিক করে। কটা রেস্টুরেন্টে, কটা খাবারের দোকানে আমাদের সরকারের থেকে ফুড ডিপার্টমেন্টের অফিসাররা ক্যামেরা অন করে রেড করেছে। ঠিকঠাক মতো প্রোটোকল মেনটেন না হলে কজনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। কটা জায়গায় ফুড গ্রেড কালার ছাড়া অন্য কালার মিশিয়ে দিলে সেইগুলোকে টেস্ট করা হয়েছে। তেলের জায়গায় অন্য কি পোড়া তেল মিশিয়ে খাইয়ে দিচ্ছে, আপনার লিভারের 12টা বেজে যাচ্ছে, আপনার বাঁচার কথা 80 বছর, 55 বছর বয়সে লিভার সিরোসিস হয়ে মরে যাবেন। আজকে যদি আওয়াজ না তোলেন, নিজের দেশের বেটারমেন্টের কথা না ভাবেন, তো আপনিও ভালো থাকতে পারবেন না। টোটাল বাজেট অ্যানালিসিস উইথ আমার নিজস্ব 5টা দৃষ্টিভঙ্গি পয়েন্ট আপনাদের সামনে স্কিল বাংলা চ্যানেলে রাখলাম। আগামীকাল থেকে আবারও জিওপলিটিক্সের আলোচনা আমরা করব। যদি আপনিও সহমত হন এবং মনে হয় যে হ্যাঁ টোটাল বাজেটটা আপনি বাংলা ভাষায় সহজে বুঝে গেছেন, তাহলে সকলের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন এবং আপনার মতামত তো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ।